নিউজ এখন বাংলাদেশের অন্যতম সমৃদ্ধশালী জেলা ফেনী সবসময় আলোচনায় থাকে। এই ফেনীতে 3টি আসন, সামনে 26-এর নির্বাচনের আজকের পর্বে আমরা ফেনী জেলায় ফেনীর পাইলট স্কুল মাঠে আমরা উপস্থিত হয়েছি। আমার সামনে অডিয়েন্স এবং 4 জন গেস্ট আছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করবেন সামনের নির্বাচনে। বাংলাদেশের অন্যতম আলোচিত এই জেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ি, সেই কারণে অনেক আলোচনায়। এই জেলায় শিক্ষার হার সবচাইতে বেশি, এই জেলার দারিদ্র্যের হার সবচাইতে কম, এই জেলায় বিদেশে থাকে এমন মানুষের সংখ্যা অনেক বেশি, অনেক আগে থেকে এখানকার শিক্ষিত মানুষের সংখ্যা বেশি। নানা কারণে এই জেলা আসলে সমৃদ্ধ। আমরা এই ফেনী নিয়েই আজকে আলোচনা করতে চাই। আমি শুরুতেই পরিচয় করিয়ে দিই আমাদের সাথে আজকে আলোচনার জন্য যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক হাতের বামে রয়েছেন ডক্টর মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, তিনি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ফেনী 3। ঠিক ডান পাশে রয়েছেন আলহাজ ইকরামুল হক ভূঁইয়া, তিনি সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা। মোহাম্মদ সাদাত হোসেন, তিনি সম্পাদক দৈনিক ফেনীর সময়, আমার ঠিক একদম ডান পাশে রয়েছেন, তিনি দৈনিক ফেনীর সময়ের সম্পাদক এবং সাধারণ সম্পাদক সুজন। এবং সবশেষ আমার ঠিক ডান পাশে রয়েছেন জনাব আলাল উদ্দিন আলাল, তিনি সদস্য সচিব ফেনী জেলা বিএনপি। এবং আমার সামনে ফেনী জেলার সাধারণ মানুষ রয়েছেন যাদের কাছ থেকে আমরা প্রশ্ন নিব এবং আমার কিছু প্রশ্ন আছে, সেটা দিয়েই শুরু করি। ফেনী 928 বর্গ কিলোমিটারের একটা জেলা। এখানে ফেনীর সবচাইতে বড় সমস্যা যেটা শুনে আমরা খুব অবাকই হয়েছি, যেই আলোচনা সবসময় থাকে যে 17 বছর ধরে যারা এই বাংলাদেশ শাসন করেছে, সেই 17 বছর ধরে যে অনিয়ম অত্যাচার হয়েছে, যেই অনিয়মগুলো টেন্ডার কেন্দ্রিক, এখানকার বাণিজ্য কেন্দ্রিক, এখানকার বালু মহাল কেন্দ্রিক, এখানকার নিয়ন্ত্রণ কেন্দ্রিক, সেই অনিয়মগুলো এখন এখানকার সাধারণ মানুষের মধ্যে অনেকেই মনে করে থাকেন সেই অনিয়মগুলো এখনও চলছে এবং সেটা শুধুমাত্র হাত বদল হয়েছে। আমরা শুরুতেই এই প্রশ্নটা রাখতে চাই, হাত বদল হয়ে গেলে সেইটা এই ফেনী এখন কারা নিয়ন্ত্রণ করছে? জনাব আলাল উদ্দিন। হাত বদল হয়েছে গত 17 বছরের অনিয়মের, এটা আমরাও শুনেছি, কিন্তু আমরাও জানতে চাই যে হাত বদল করে কারা নিয়েছে, এটা তো আমাদেরও একটা প্রশ্ন। তবে এই হাত বদলে এবং ফেনীর এই সন্ত্রাস নৈরাজ্য বিগত সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফেনী। তো আমরা সন্ত্রাস নৈরাজ্য সবসময় প্রতিহত করে এসেছি। তো আমরা আশা করি এই হাত বদলের প্রক্রিয়ায় আমরা যতটুক জানি এখানে আমাদের মাঝের কেউ, আমাদের দলের কেউ এই হাত বদল প্রক্রিয়া নেই। ইনশাল্লাহ আগামী দিনেও থাকবে না। কারা আছে, কোন দলের আছে? কোন দলের আছে এটা এজেন্সিগুলো জানে আর আপনারা সাংবাদিকরা জানেন, কিন্তু আমরা জানি যে আমাদের দলের কেউ এই হাত বদল প্রক্রিয়া নেই। এখন পর্যন্ত পত্র পত্রিকায় যেসব আলোচনা, সেখানে আপনাদের নামই, আপনাদের দিকেই আঙুল সবচেয়ে বেশি আসে। আমাদের দিকে আঙুলটা যেহেতু উঠছে, আমরা চাই তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করা হোক যে আমরা এই প্রক্রিয়া আমাদের দলের কেউ করছে। আমরা যতটুক জানি, আমি জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দৃঢ়ভাবে বলছি এই প্রক্রিয়ার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আচ্ছা, জনাব শাহাদাত হোসেন, আপনি যদি এই বিষয়ে যুক্ত করেন। ধন্যবাদ স্টার নিউজকে। আমরা আসলে ইতিমধ্যে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা দেখেছি যে আপনি হাত বদলের এই প্রসঙ্গটা বলেছেন, বিশেষ করে আমাদের এখানে বালু অবৈধভাবে বালু লুটপাট থেকে শুরু করে এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি বলতে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কমিশন বাণিজ্য বা টেন্ডার ভাগাভাগি, আগের যে প্রক্রিয়াগুলো ছিল প্রায় এর কাছাকাছি। এবং এগুলো ইতিমধ্যে গণমাধ্যমে অনেকগুলো রিপোর্ট হয়েছে, সেখানে আমরা দেখেছি যে আলাল ভাই যে প্রসঙ্গটা বলেছেন যে সেখানে মূলত বিএনপির লোকজনের সম্পৃক্ততার কথাটাই বেশি এসেছে। এবং সেটা উনি যেটা বলেছেন যে বড় দল বা এই কারণে না, বিএনপির এখানে আলাল ভাইকে নিয়ে তো কথা উঠেনি, কিন্তু অন্য যারা জড়িত আছেন এটা অনেকেরই একদম তৃণমূল পর্যায়ে যাদের সম্পৃক্ততা এসেছে, এদের বেশিরভাগই বিএনপির সাথে যুক্ত। এদের কারো বিরুদ্ধে ইতিমধ্যে ওনারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তারা ব্যবস্থাও নিয়েছেন, কিন্তু অন্য অনেকের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেননি। এই কারণেই ফেনীর মানুষ হতাশ যে যাদের ব্যাপারে ইতিমধ্যে গণমাধ্যমে নাম পরিচয় এসেছে
তাদেরকে সুনির্দিষ্টভাবে অভিযোগগুলো গণমাধ্যমে উঠে এসেছে। আমরা নাগরিকদের পক্ষ থেকে, আমরা সাধারণ নাগরিকদের পক্ষ থেকে দাবি জানাবো বা আমরা আশা করি যে এদের বিরুদ্ধে দলীয় এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, দুই একটা জায়গায় জামাতের লোকজনের কথাও আমরা শুনেছি, সেই প্রশ্ন আসছি। মানে আপনাদের মানে এই বিষয়ে অবস্থান কি? বালুমহাল নিয়ে সবচাইতে বেশি বিশৃঙ্খলা আমরা এই ফেনীতে শুনেছি, একদম পুরো জেলা প্রশাসন থেকে শুরু করে, এবং পুরোটাই আগে যেখানে আওয়ামী লীগের লোকজন নিয়ন্ত্রণ করতো বলে অভিযোগ ছিল, সেই জায়গায় ঠিক হাত বদলের কথা ওই কারণেই আসা যে সেই মানুষগুলো এখন জড়িয়ে যাচ্ছে যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত। সেইখানে আপনাদের সুনির্দিষ্ট কোনো অ্যাকশন আছে কিনা, এবং আপনার চোখে, যেহেতু আপনাকে বলছে ব্যক্তি, আপনি ওইভাবে, আপনাকে শাহাদাত ভাই বলেছেন যে আপনাকে ওই রকম অ্যাকিউজ করার সুযোগ নাই, কিন্তু আপনারা আপনাদের দলের এটা কন্ট্রোল করতে পারছেন না বলে অভিযোগ। আসলে আমরা 5 আগস্টের পরে থেকে আমরা একটা সুসংগঠিত দল হিসেবে পেনীতে আছি। এ পর্যন্ত পেনের কোনোরূপ মানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্রাইমের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তো আমরা আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই, এটা একটা, যদি বালুমহল কেউ করে থাকে এটা তো ফৌজদারি দণ্ডবিধি। জি, তো এটা প্রশাসন ব্যবস্থা নেও, প্রশাসন ব্যবস্থা নিলে একটা মামলা হয়ে গেলে, মামলা তদন্ত করলে ওই সময় বোঝা যাবে যে কারা বালুমহলের সাথে জড়িত। তবে আমি দৃঢ়ভাবে বলতেছি, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সমস্ত চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে জড়িত নাই এবং বালুমহলের সাথেও জড়িত নাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী, আপনারা যদি একটু বলেন, আপনাদের জেলায় দুই একটা জায়গায়, বিশেষ করে বাস স্ট্যান্ড, একটা বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ আপনারা করেন এরকম অভিযোগ আছে, আর বাকিটা এই বালুমহল এবং প্রশাসন কারা নিয়ন্ত্রণ করে, এবং হাত বদলের কথা যে আসছে, এই হাত বদলটা আসলে হয়েছে কিনা? 5ই আগস্ট পরবর্তীতে আমরা মনে করেছিলাম যে অবস্থার পরিবর্তন হবে, যে এখানে সিন্ডিকেট থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বালুমহল নিয়ে কোনো রকম কোনো গন্ডগোল থাকবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে 5ই আগস্ট পরবর্তী এগুলো আবার নতুনভাবে এখানে, নতুনভাবে বলতে যেটা প্রাসঙ্গিকভাবে এসেছে, অর্থাৎ পত্রিকার শিরোনামটাই এরকম যে হাত বদল হয়েছে শুধুমাত্র, কিন্তু এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঠিকাদারি, তারপরে বালুমহল নিয়ে যেই কোন্দল, এগুলো কিন্তু অব্যাহত আছে। এখন কে করছেন, কারা করছেন, এটা তো আসলে জনগণে মানে বারবার হয়তো বলেছে, বিভিন্নভাবে মিডিয়াতে উঠে এসেছে, এবং সেখানে কোনো কোনো দলের একেবারে দেখা যাচ্ছে যে নাম ধরে কিন্তু তাদের নিয়ন্ত্রণে আছে এগুলো বলা হচ্ছে। তো এটি একেবারে আমাদের আনএক্সপেক্টেড। আপনাদের দলের কারো সম্পৃক্ততা নাই? আমরা জামাত ইসলামী দলীয়ভাবে, নীতিগতভাবে আমরা কখনো কোথাও চাঁদাবাজি করেছি, চাঁদাবাজি রেকর্ড আছে বলে আমাদের এটা নেই। এখানে আমরা এগুলোর সাথে কখনো সম্পৃক্ত ছিলামও না। আমরা যে আন্দোলন, মানে দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে বাস টার্মিনাল নিয়ন্ত্রণের বিষয়ে যে জামাতের ব্যাপারে কথা আছে, একটা বাস টার্মিনাল, এখানে বাস টার্মিনাল তো এখানে একটা না, বাস টার্মিনাল এখানে তো একবারে বড় বাস টার্মিনাল হচ্ছে মহিবাল বাস টার্মিনাল। তারপর এখানে ফেনীর মধ্যে এখানে যে লোকাল বাস টার্মিনাল যেগুলো আছে সেগুলো, তো সেখানে কোনো বাস টার্মিনাল জামাতের দায়িত্বশীল পর্যায়ে কারো নাম বা কেউ করেছে এরকম কোনো রিপোর্ট তো আমরা পাইনি, এরকম কোনো তথ্য আমাদের নাই। আচ্ছা, বালুমহল নিয়েও কয়েকটা বালুমহলে আপনাদেরও ভাগ বাটোয়ারা আছে বলেও অভিযোগ আছে। না, এরকম ভাগ বাটোয়ারা, আমরা তো, আমাদের সংগঠন তো এগুলো নিয়ে কাজই করে না, মানে এগুলোর ব্যাপারে আমাদের কোনো, মানে আমরা ইন্টারেস্টও ফিল করি না। যদিও এগুলো স্বাভাবিকভাবে হবে, কারণ কেউ না কেউ এটার ইজারা নিবে, স্ট্যান্ডও কেউ কোনো ইজারা নিবে, নিয়ন্ত্রণ হবে কি হবে, ব্যবস্থা হবে কি হবে। কিন্তু এটাকে কেন্দ্র করে একটা অবৈধ দখলদারিত্ব, সিন্ডিকেট, অন্য কাউকে ঢুকতে না দেওয়া, সরকারি বরাদ্দের বাইরে এসে নিজের তার সাথে বেশি মানে কমিশন নেওয়া, বা বালুমহল নিয়ন্ত্রণ করে সেখানে মানে পুরো নদীটাকে একটা ভাঙ্গনের জায়গায় নিয়ে যাওয়া, এগুলো তো আমাদের কাছে অপ্রত্যাশিত। কিন্তু জামাত ইসলামী বা আমাদের কোনো নেতা, কোনো কর্মী এগুলোর সাথে সম্পৃক্ত আছে, আমরা এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। তো আমরা দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন, এরকম যদি তথ্য নাই তো সোজা কথা, কিন্তু যদি কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারে যে আমাদের অমুক নেতা, অমুক কর্মী, অমুক দায়িত্বশীল, তাহলে সেগুলো আমাদের জামাত ইসলামী তার ব্যাপারে অবশ্যই, যদি সেটা অনৈতিক হয়, অবৈধ হয়, তারপর সিদ্ধান্ত নিবে, তারপর সংগঠন পদক্ষেপ নিবে, কিন্তু আমাদের সংগঠন এগুলোর সাথে সম্পৃক্ত নয়। আচ্ছা, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আপনাদের নিতে হয় নাই, তাই তো? না। আচ্ছা, অনেক ধন্যবাদ। ইসলামী আন্দোলন, আপনার কাছে ঠিক একই প্রশ্ন। এগুলো 5ই আগস্টের আগের যে পরিবেশ ছিল এবং পরের পরিবেশ, কি পার্থক্য আপনারা পান?
আমরা জানি কনস্ট্রাকশনে ফেরি দ্বিতীয় জায়গায় অবস্থান করছে। কিছু সময় এখানকার কনস্ট্রাকশনগুলো বন্ধ হয়ে গেছে, যেহেতু পরশুরাম, আমাদের করেরহাট, আমাদের লেমুয়া, সোনাগাজী সব বেশ কিছু জায়গা থেকে বালু আসতো। আগে এটা অনিয়মভাবে, নিয়ম বহির্ভূতভাবে নিয়ন্ত্রণ হয়ে পাবলিকের হাতে এসেছিল। তখন কিন্তু 7,000 টাকা, 6,500 টাকা 200 ফিট বালি ছিল। বড় সৌভাগ্যের বিষয় 5 তারিখ পরবর্তী সময়ে নতুন কর্তা ব্যক্তি যারা এসছেন, তারা দায়িত্ব নিয়েছেন, তারা 11,500 করে 200 ফিট বালি আমাদের কাছে সাপ্লাই দিচ্ছেন। ফেনীর বন্যা যেভাবে দেখেছি গত 24-এ, এইটা একটা ভয়াবহ। এখন আমার কাছে মনে হয় যেটা বাস্তবে হয় নাই। এটা যখন আমরা এখানে পাইলট স্কুল মাঠে আমাদের সবার মাথার উপরেই পানি ছিল এবং সেটা আমাদের নিজের চোখে দেখা, এটা আমার কাছে এখনো মনে হয় যে এটা কল্পনায় ঘটা সম্ভব। এই ফেনীতে যে বল্লামুখা বাঁধের কথা বলা হয়, আমি খোঁজ নিচ্ছিলাম আসার পর, সেইখানে কাজ কিছুটা হয়েছে, আবার সেই জোড়াতালি এবং আবার সেই একই রকম বন্যার শঙ্কা কিন্তু রয়েই গেছে। আপনারা সারা জীবনে আপনাদের বয়স যত, আমি অনেক মুরব্বীদের সাথে কথা বলেছি, দেখবেন যে তারা অনেকেই বলেছে যে আমাদের জীবন দশায় এরকম বন্যা আমরা দেখি নাই। 88-র বন্যা হয়েছে, সেইখানেও এত ক্ষয়ক্ষতি এত দ্রুততার সাথে এরকম হয় নাই। তো আপনারা আবারও কি সেরকম একটা বন্যা, আবারও মানুষকে সেই মৃত্যুর মুখে ঠেলে দেয়া, সেরকম একটা জায়গায়, আমি বিএনপির প্রতিনিধি আপনাকে জিজ্ঞেস করি যে সেইখানেও এরকম একটা জোড়াতালি দিয়ে আপনারা একটা বাঁধের অনুমতি বা করাই দেওয়ার সুযোগ করে দিলেন, ব্যাপারটা কি এরকম? আসলে বল্লামুখা বাঁধ, যেখানে বল্লামুখা বাঁধটা হচ্ছে, এটা হলো জিরো লাইন। আপনি জানেন ওই জিরো লাইনে বাংলাদেশও কাজ করতে পারে না, ভারতও কাজ করতে পারে না। আমাদের বর্তমান বিডিআর উইড কমান্ডার যিনি আছেন, উনি অসম্ভব মেধাবী একজন মানুষ। উনি এই জিরো লাইনে আমাদের বল্লামুখার বাঁধটার প্রাথমিক কাজটা করে বলছে, যে লাইনটাতে ওরাও যেতে পারে না, আমরাও যেতে পারি না। এবার জানেন, এবার যে বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টিতে ভারতের বিলোনিয়া বাজারে ডুবে গেছিল, কিন্তু আমরা ডুবে না, ওই আমাদের বাঁধটার কারণে তারা পাল্টা আরেকটা বাঁধ কেটে নিতে হয়েছে। অর্থাৎ যে বল্লামুখাটা জিরো লাইনে ছিল, ওইটার কাজ হয়ে গেছে। বাকি কাজটা আমরা আশা করতেছি যে সরকার, আমাদের এখন সচিব মহোদয় আমাদেরকে যে কথা দিয়ে গেছেন, ইনশাল্লাহ বল্লামুখা বাঁধটা যদি পরিপূর্ণভাবে হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে এই পাহাড়ি ডলের আশঙ্কাটা অনেক কমে যাবে। আপনি জানেন, আমরা ফেনীটা আমাদের চারিদিকে পাহাড়, এদিকে ত্রিপুরার পাহাড়, এদিকে খাগড়াছড়ির পাহাড়, ফেনী নদীর পানি আসে, এদিকে মুহুরী কহুয়ার পানি আসে, সিলোনিয়ার পানি, তো সব মিলে পানি একই অববাহিকা দিয়ে নামে। আবার আমাদের এখানে একটা সুইচ গেট আছে। আবার যে সময় ফ্লাড হয়, এই সময় আবার অনেক সময় দেখা যায় সাগরে ডিপ্রেশন থাকে। তো এগুলা সব মিলে বল্লামুখার প্রথম কাজটা হয়ে গেছে ইনশাল্লাহ। বাকি কাজটা ইনশাল্লাহ আমরা আশা করতেছি সরকার যে মহাপরিকল্পনা নিয়েছে, এই মহাপরিকল্পনা বল্লামুখার বাঁধটা হয়ে গেলে আমরা এরকম মহাপ্লাবন থেকে বাঁচবো ইনশাল্লাহ। আচ্ছা, এই বিষয়ে আপনারা কেউ কিছু বলতে চান? জি, ইসলামী আন্দোলনটা আপনার কাছে। আমি শুরু থেকে এটার সাথে জড়িত আছি। আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে গত 1 অক্টোবর একটা ফেনীতে মিটিং করেছিলেন। ফেনীর সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে, সুশীল শিক্ষাবিদ সকলে ছিলেন। সরকার 8,500 কোটি টাকার একটা প্রস্তাব করেছে। সে 8,500 কোটি টাকা হলো বল্লামুখা বাঁধে সেখানে 3 কিলোমিটার ওইটাকে উঁচার রাস্তা প্রণয়ন করা, এবং ওই রাস্তার কাছে যাওয়ার জন্য আশপাশে প্রায় 250 থেকে 300 পুকুর আছে। ওই পুকুরগুলোর কারণেও কিন্তু বন্যার আবির্ভাবটা খুব প্রকট হয় আর কি। এই পুকুরগুলোকে তিনারা একবার করবেন, করে এটাকে ভরাট করবেন, ভরাট করে রাস্তাগুলোকে নতুন করে তিনারা করবেন। তাহলে পরে দেখা যাবে আমাদের যে মেইন যে সড়কটি হবে, ওই সড়কটির পর এই পুকুরগুলো ভরাট হওয়ার পরে নতুন করে রাস্তা করলে পরবর্তী সময় যদি বন্যা আসেও, তাহলে আমরা আর পানি পাবো না। এটা আমাদের জন্য একটি ঐতিহাসিক প্রজেক্ট হবে। তবে এই 8,500 কোটি টাকা যেটা বরাদ্দ হওয়ার প্রক্রিয়া চলছে, যেটা আমরা শুনেছি, এটা বরাদ্দ হওয়ার পর আমরা যদি এটাকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারি, এক্ষেত্রে আমি জানিয়ে রাখছি, আজকের অডিয়েন্সের মাধ্যমে সম্মানিত সারা দেশবাসী শুনছে যে আমরা ফেনীতে একটি অরাজনৈতিক সংগঠন করেছি। সেই অরাজনৈতিক সংগঠনের জেলা বিএনপির জয়েন্ট কনভেনার সভাপতি আমি, আমরা ফেনীবাসীর সেক্রেটারি, জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি, এটার জয়েন্ট কনভেনার। অর্থাৎ আমরা পতিত সরকারের লোকজন ছাড়া সকল রাজনৈতিক দলকে, সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে আমরা ঐক্যবদ্ধ করেছি। আমাদের একটি আমরা আসবো, ওই প্রসঙ্গে আসবো। ধন্যবাদ। এই বাঁধ নিয়ে যদি আপনাদের ছোট্ট করে একটু। আমাদের ফেনীর এই বন্যার মূল কারণটা ছিল বল্লামুখী বাঁধের এখান থেকে পানিটা, আর আমাদের এখানে সোনাগাজী যে মুসাফির ক্লোজার যে নোয়াখালীতে, এটা ভেঙে যাওয়াটা, সুইচ গেটটা যেটা বড় 23টা স্লাইড সম্পলিত গেট ছিল বন্যাটা, 2 দিক থেকে এসে আমাদের এটা ব্যাপক প্লাবিত হয়েছে। তো যেটা আমাদের আলহামদুলিল্লাহ এই জায়গাতে
মোটামুটি দলমত নির্বিশেষে প্রশাসনের উদ্যোগে আমাদের এখানে সেমিনার যে প্রস্তাবনাটা আসছে বা যে কাজগুলো ধাপে ধাপে হচ্ছে, এগুলোতে যদি আমরা ইউনাইটেড থেকে যদি এগুলোতে আমরা ভূমিকা রাখি, আশা করি যে আশঙ্কাটা আছে সে আশঙ্কা কেটে যাবে। বিশেষ করে কাজীপুর বা কাজিয়ার যে মানে সুইচ গেট বা মুসাফির ক্লোজার, এগুলো নিয়েও আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ছে, এটা নিয়ে আমরা উপদেষ্টা বরাবর আমরা আমাদের স্মারকলিপি দিয়েছি, প্রেস ক্লাবে মানববন্ধন করেছি, এখানে লোকালি আমরা মানববন্ধন করে এগুলোর কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে। আশা করি এগুলো হলে আমরা এই আশঙ্কা থেকে মুক্ত থাকবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা জি একটি ছোট প্রশ্ন নিতে পারি? আমরা ভাটির দেশ, এখানে পানি আসবেই, কিন্তু আমাদের আজকের যে খালবিল সংকুচিত করা হয়েছে, বিভিন্ন ড্রেনেজ সিস্টেমকে যেভাবে দখল করে শেষ করে দেওয়া হয়েছে, যেভাবে আপনার পানিগুলো নামে সেখানে বিভিন্ন খামারের নামে, ইকোনমিক জোনের নামে অপরিকল্পিতভাবে আপনার সবগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। পরিকল্পনা যদি করা না হয় তাহলে আসলে আমাদের এটা সঠিকভাবে সমাধান হবে না বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। রাজনৈতিক দলের কাছে তাদের পরিকল্পনা শুনবো। আমি একটু আসতে চাই যে মানে ফেনী নিয়ে আমরা যখন কথা বলি, আমরা মাঝখানে ধরেন ওপার আমাদের পার্শ্ববর্তী দেশের কাছ থেকে আমরা উস্কানিমূলক বক্তব্য শুনি। সেই বক্তব্য এরকম শুনেছি যে এটা বাংলাদেশের চিকেন নেক, এখান থেকে আলাদা করে দিলে বাংলাদেশের একটা অংশ আলাদা হয়ে যাবে। এইখানকার মানুষের সাথে আমরা কথা বলেছি এই বিষয়গুলো নিয়ে, ওনাদের অনেকেরই মত যে এখানে তারা একটা ক্যান্টনমেন্ট চান। সেই বিষয় নিয়ে রাজনৈতিক দলের আপনাদের কোনো ভাবনা আছে কিনা? সাদত ভাই, আপনি যদি শুরু করেন। মানে এই বক্তব্যগুলো যখন আসছে তখন এটা বাংলাদেশের জন্য একটা বিশাল উস্কানিমূলক বক্তব্য। ধন্যবাদ। বিশেষ করে আমাদের 24-এর বন্যায় আমরা যেটা দেখেছি, যে এটাকে যদিও অনেকে বলেছে যে প্রাকৃতিক, আসলে এটা ছিল প্রাকৃতিকের চেয়েও বেশি ছিল রাজনৈতিক, এবং এটা নিয়ে তখন আলোচনা সমালোচনাও হয়েছে। বিশেষ করে আমাদের ফেনীর মানুষ তারা খুবই ক্ষুব্ধ হয়েছে। আপনি হয়তো জেনেছেন তখন যে ফেনীবাসী ঐক্যবদ্ধভাবে তারা অনেকগুলো প্রতিবাদ সমাবেশ করেছে, যে ভারত যে আমাদের প্রতি অন্যায়ভাবে তারা পানি ছেড়ে দিয়ে, বাঁধ কেটে দিয়ে আমাদেরকে পানিতে ডুবিয়েছে। আমরা বল্লামুখর বাঁধে সেখানে আমরা গিয়েছিলাম, সেখানে আমরা স্থানীয়দের কাছে শুনেছি যে ভারতীয়রা কিভাবে বাঁধ কেটে দিয়ে আমাদের এদিকে পানি দ্বারা ছেড়ে দিয়েছে, এবং আমাদের ফেনী সহ আশপাশের এলাকার মানুষ তারা কিভাবে ভয়াবহ বন্যার শিকার হয়েছে। এবং সেখানকার পশ্চিমবঙ্গের মানুষ যখন প্রতিবাদ করেছিল তখন ভারতীয়রা সেখানে গুলি ছুঁড়ে তারা ভয়ভীতি প্রদর্শন করেছিল। এ কারণেই সবাই আমরা যে এক্ষেত্রে একমত যে ভারত ইন্টেনশনালি, তারা উদ্দেশ্যমূলকভাবে তারা আমাদের ফেনীকে এভাবে ক্ষতিগ্রস্ত করেছে, ফেনী সহ আশপাশের এলাকাকে। আমাদের ফেনীবাসীর এই প্রাণের দাবি রয়েছে ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠা। এছাড়াও ফেনীর অনেকগুলো নাগরিক দাবি রয়েছে এই ক্যান্টনমেন্টের পাশাপাশি, যেটা হচ্ছে যে ফেনীতে একটি মেডিকেল কলেজ করার জন্য এটা ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি, এবং ফেনীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্যে। আর যে জলাবদ্ধতার কথাটা এসেছে, যে এখানে শুধুমাত্র যে বন্যার কারণেই যে আমাদের এই অঞ্চলের মানুষ শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা না, জলাবদ্ধতায় আমাদের ফেনী পৌর এলাকার মানুষ বিশেষ করে তারা সামান্য বৃষ্টি হলে এখানে পানি জমে যায় এবং তারা নানাভাবে হেনস্থার শিকার হয়, এবং বিগত বন্যাতেও তারা এই ধরনের ভোগান্তির শিকার হয়েছে। এখানে দখল হয়ে গেছে বেশিরভাগ খালবিলগুলো, যে জলাধারগুলো ছিল সেই জলাধারগুলো ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে। আপনার কাছ থেকে শুনি ভাই, আপনার কাছ থেকে, মানে আপনারা আসলে কি মনে করেন এই বিষয়টা, মানুষের যে গণদাবি সেই বিষয়টার সাথে আপনারা একমত কিনা? এখানে অনেক বেশি প্রোটেকশন দরকার কিনা? গণমানুষের দাবির সাথে তো আমরা একমত। আর এখানে গণমানুষ যারা আছে, এই গণমানুষের অধিকাংশ আমরা ফেনীর মানুষ, আমরা আদর্শগতভাবে ভিন্ন হতে পারি, কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা সবাই এখানে যেটা ভারত যেটা বলতেছে আমাদের এটা চিকেন নেক, আসলে এটা চিকেন নেক না। আমাদের পিছনে ব্লু ওয়াটার, আমাদের বঙ্গোপসাগর আছে। আর এখানে একটা মানে ক্যান্টনমেন্ট একটা প্রয়োজনীয়তা নানা কারণে আছে। আমরা এখানে যেহেতু একটা শিল্প জোন হয়েছে, আর এখানে একটা ক্যান্টনমেন্ট হওয়ার এটা হলো মানে ভারত আমাদের সাথে এই মুহূর্তে যে আচরণ করতেছে, এখানে একটা ক্যান্টনমেন্ট হওয়ার পরেই আমাদের সাথে ভারত এই ব্লকে যারা আছে, ভারতের ত্রিপুরা রাজ্যটা হলো ভারতের সবচেয়ে বেশি নিম্ন আয়ের মানুষের বসবাস। আপনি মনে হয় জানেন যে এখন আমাদের ফেনী থেকে এটা এখনো 50 বছরে পিছিয়ে আছে, আমি ত্রিপুরা গিয়ে যেটা দেখেছি। তো সুতরাং ভারত যেগুলো চিন্তা করে চিকেন নেক দিয়ে ওরা ঢুকে যাবে, তো এটা আসলে ওরা চিন্তা করতে পারে, টেলিভিশনে টক শোতে বলতে পারে, এটা
এটা ভারতের দ্বারা এটা আদৌ বাংলাদেশে আসি ঢুকা সম্ভব না। তবে আমাদের এখানে একটা ক্যান্টনমেন্ট প্রয়োজন, এই জন্য যেহেতু এখানে ফেনী নদীর অববাহিকা থেকে তারা পানি তুলে নিয়ে যাচ্ছে, যেটা নিয়ে লেখালেখির কারণে আবরারকে তারা হত্যা করেছিল। তো আমরা চাচ্ছি এখানে একটা ক্যান্টনমেন্ট হওয়ার দরকার। আর পাশাপাশি সাদত ভাই যেটা বললো, আমাদের মানুষের কিছু গণ দাবি আছে, এই দাবিগুলোর সাথে আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আসবো, যদি ছোট করে একটু যুক্ত করেন। জি, যে আমরা অনেকগুলো কারণেই আমাদের এখানে সেনাবাহিনী মানে ক্যান্টনমেন্ট দরকারের জন্য, যে নিরাপত্তা একটা বড় থ্রেট আমাদের জন্য। এছাড়া আমরা যে পর্যায়ে আছি, যে ভারত থেকে এখানে আমাদের অবৈধ অনুপ্রবেশ, মাদক এবং তারপরে যে ভারতীয় পণ্য যেভাবে ঢুকছে, আমাদের বিজিবি আছে, বাট এদের কার্যক্রমটা আমাদের কাছে যথেষ্ট মনে হচ্ছে না। যে হুমকিটা তার বারবার আমাদেরকে দিচ্ছে যে পজিশনের কারণে, তা এই হুমকিতে মানে তারা ঢুকতে পারবে আমরা বিশ্বাস করি না। আলহামদুলিল্লাহ আমরা ইউনাইটেড, অন্তত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে, কিন্তু আমাদের জনগণের স্বস্তি নিরাপত্তার জন্য এই জায়গার সামগ্রিক নিরাপত্তা বিবেচনা করে আমাদের এই অঞ্চলের জন্য একটা ক্যান্টনমেন্ট দরকার আছে বলে মনে করছি। আচ্ছা, যদি জি আমি বলতে চাইবো, চিকেন নেক যদি ভারত চিন্তা করে যে আমাদেরকে নিয়ে যাবে, আসলে আলাল ভাই বলেছে আমাদের পিছনে কিন্তু আমরা বঙ্গোপসাগর, ফেনীর মানুষ তাদেরকে ধরে বঙ্গোপসাগরে চুপাই দিবে। আল্লাহর ফজলে ফেনীকে তারা কিছু করতে পারবে না। আমাদের নাগরিক সুবিধার মধ্যে যে বিষয়টা আমরা আল্লাহর রহমতের দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করছিলাম সর্বদলীয়ভাবে, সেটা হচ্ছে আমাদের ফেনীতে একটি মেডিকেল কলেজ অনিবার্য, আমাদের প্রয়োজন, এবং পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের জন্য অত্যন্ত জরুরি। এর পাশাপাশি আমাদের আঞ্চলিকভাবে লালফল সোনাগাজীর শিল্পজন, যেটা এখানে আমাদের একটা আন্ডারপাসের খুব জরুরি। এখানে প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটে, এবং আমাদের শহরের মাঝখানে রেল গেটে এখানে অনেক রুগী অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে থাকে, চলাচল করতে পারে না, যাতায়াত করতে পারে না। এখানে আমাদের একটা আপনাদের সেই পরিকল্পনা একটু একটু করে শুনবো। এখানকার যে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল আছে, সেখানে এই ফেনী জেলায় 16-17 লাখ মানুষ এর উপরে নির্ভরশীল। এখানে এই হসপিটালের চাইতে বেশি পপুলার হচ্ছে যারা বেসরকারি ক্লিনিক, এবং সেটা অনেকেই এফোর্ড করতে পারে না। সরকারি হাসপাতালে যারা যায় তারা হয়তো ঢাকায় চলে যায়, মানে সেই সুবিধা যেটা দরকার, আইসিইউ বলেন, আপনার উন্নত চিকিৎসার জন্য বলেন, হয়তো ঢাকায় চলে যায়, নাহলে চট্টগ্রাম যেতে বাধ্য হয় তারা। এই হসপিটাল কেন্দ্রিক আপনাদের কি কোনো মানে চিন্তা ভাবনা আছে কিনা? আর প্রকৃত চিত্রটা কি, আপনি নিজে গিয়ে কখনো দেখেছেন আলাল ভাই? আসলে হাসপাতালের প্রকৃত চিত্রটা আমাদের এখানে আমাদের পাশেই ফেনী ডায়াবেটিক হাসপাতাল। আপনি যদি আজকে রাত্রে থাকেন তাহলে বোর্ডটা দেখবেন যে এখানে হাজার হাজার ডায়াবেটিস রুগী আছে। এত বড় মাপের ডায়াবেটিস হাসপাতাল আমাদের আশপাশে কোথাও নেই। আর ফেনীর বাংলাদেশের সেরা সেরা ডাক্তারগুলো ফেনীতে এসে প্রাইভেট প্র্যাকটিস করতেছে। আর ফেনীর আশপাশের জেলার মানুষগুলো ফেনী সদর হাসপাতালে আছে। অর্থাৎ ফেনী সদর হাসপাতালে এখন যে অবস্থা, আমি গত কয়েকদিন আগে একটা রুগী দেখতে গেছি, এটা ফ্লোরেও থাকার জায়গা নেই, মানে এত বেশি অবস্থা, মানে খারাপ অবস্থা। এখানে ফেনী সদর হাসপাতালকে যে অবস্থা আছে, এই অবস্থায় ফেনী সদর হাসপাতালের আশপাশে যে জায়গা আছে এগুলো নিয়ে একটা মেডিকেল কলেজ করা দরকার। মেডিকেল কারণ শুধু ফেনী না, ফেনীর আশপাশের 3টে জেলার দাবি। মানুষ এখানে এই নগরে আসে। আপনি দেখেন এই নগরের এই আশপাশে বড় বড় অট্টালিকাগুলো যেগুলো দেখতেছেন, এগুলোতে শুধু ফেনীর মানুষ থাকে না, আশপাশের জেলার মানুষগুলো ফেনীতে আসে। ফেনীর জীবনযাত্রার মান অনেক বেশি উন্নত। তো আমরা চাচ্ছি যে ফেনীর সবার আগে ফেনীর স্বাস্থ্য খাতটা ব্যাপক উন্নয়ন দরকার। এখানে একটা মেডিকেল কলেজ সবার আগে করা দরকার। জি সাদত ভাই একটু যুক্ত করবেন। ফেনী আধুনিক সদর হাসপাতাল আমরা যেটা জানি যে 250 শয্যার, এটা আসলে শুধু নামেই 250 শয্যা, কিন্তু এখানে 250 শয্যার কোনো জনবল এখানে নেই। এখানে দীর্ঘ সময় ধরে ফেনীবাসী এই হাসপাতালকে ঘিরে যে মেডিকেল কলেজ করার জন্য তারা স্বপ্ন দেখছে, দাবি জানিয়ে আসছে। কিন্তু প্রথম অবস্থায় যেটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে 250 শয্যার জনবলটাকে নিশ্চিত করতে হবে। যে সেখানে আমরা যতটুকু জানি যে সেখানে এখনো 100 শয্যার এই জনবল সেখানে দিয়ে 250 শয্যা চালানো হচ্ছে, যে কারণে তারা এই লোডটা তারা নিতে পারছে না। যে এই জনবল দিয়ে তারা 250 বেড, এখন প্রতিদিন সেখানে 250 বেডের নামে মূলত সেখানে 500-700 রোগী সেখানে প্রতিদিন থাকছে। 2 থেকে 3 গুণ বেশি রোগী এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হয়, এবং আউটডোরে যে পরিমাণ রোগী আসে সেটা চাপ নিতে পারছে না এই হাসপাতাল। এজন্যে আমাদের যেটা দরকার যে প্রাথমিক পর্যায়ে
250 শয্যার জনবলটাকে নিশ্চিত করা দরকার। এরপরে সেখানে আমাদের যে জায়গা রয়েছে, হাসপাতালের বিশাল জায়গা এখনো আছে যেখানে মেডিকেল কলেজ করার মতো, এবং ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাবনাও পাঠানো হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাবো যে যাতে করে দ্রুত এখানে জনবলটাকে নিশ্চিত করা হয় 250 শয্যা। অনেক ধন্যবাদ। ফেনীর সাথে ভারতের অন্তত 4টি উপজেলার সংযোগ রয়েছে। এখানে মাদক চোরাচালানটা ব্যাপক এবং প্রকট, এবং এইটা মাদকের সাথে যারা জড়িত, অভিযোগ আছে যে এখানে রাজনৈতিক দলের ছত্রছায়া ছাড়া আসলে এইরকম রমরমা অবস্থা থাকে না। আপনি একটু যুক্ত করবেন আলাল ভাই, যে সেই অভিযোগটাও আপনাদের দিকে যায় যে আপনাদের ছত্রছায়ায় এটা ফুলে ফেপে ওঠে। এখানে ভারতের একটা অংশের মানুষ একদম নিম্নবিত্ত হওয়ার কারণে তারাই এই চোরা কারবারি, বিশেষ করে ফেন্সিডেল এবং মাদক এই দিক দিয়ে আনছে। আর আমাদের বর্ডার কেন্দ্রে কিছু মানুষ থাকে, এদের কোনো রাজনীতি থাকে না, এদের কোনো দল আদর্শ থাকে না। আমি এখানে দলের রিপ্রেজেন্ট করতেছি, নাহলে তো আমি ব্যক্তি আলালকে তো বাড়ির আমার মাঠের থেকে আনতো না। এখানে অভিযোগের তীর আমাদের দিকে আসতে চাই। এটা আসার ব্যাপারটা হলো যে এটা একটা প্রতিপক্ষ আছে ভোটের মাঠে আমাদের, তারাই সবসময় তীরগুলো ছুটতে থাকে আমাদের দিকে। আপনি বর্ডারে ইনকোয়ারি করেন, তাদের কোনো রাজনীতি নেই, তাদের কোনো বর্ণ নাই, তারা হলো চোরা কারবারি। এই চোরা কারবারি শ্রেণীটা এরা এটা করে, এদের পেশাই এটা বিডিআর ধরে আনতেছে, বাইরে হতেছে। তো সুতরাং অভিযোগের তীর আমাদেরকে না দিয়ে বর্ডারে আমরা যারা দলমত নির্বিশেষে আছি লোকগুলোকে শুধরানোর ব্যবস্থা করি। শহর কেন্দ্রিক অনেক ভাসমান মানুষ এখন দেখা যাচ্ছে। এই ফেনী শহরে ক্রাইম রেট অনেক বেড়ে গেছে, এবং এরা বেশিরভাগ পুলিশ ধরলেই আমরা ওই রিপোর্টটা পাচ্ছি যে এরা ফেনীর না, বাইরের এলাকা থেকে আসছে। এগুলো কারা করছে? আমরা তো প্রশাসনের সাথে যোগাযোগ করছি, প্রশাসন আমাদের কাছে অসহায়ত্ব প্রকাশ করছে। তো বলতে গেলে কারো নাম ধরতে হয়, কারো দলগত আপনি বলতে পারবেন না। কেন বলতে পারেন না? কেন মানে অসহায়ত্ব কোথায়? অসহায়ত্ব আছে বলছে আমার জনবলের সংকট আছে, প্রশাসনের যে দুর্বলতা। আমি কথা বলেছি স্যার, আমার ডিজির সাথে কথা বলেছি, এসপির সাথে কথা বলেছি, বলছে আমার যেই পরিমাণে জনবল দরকার, লজিস্টিক সাপোর্ট দরকার, আমার গাড়ি দরকার, আমার সেগুলো পর্যাপ্ত নাই। বাট আমরা 2-1, 3জন, 5জনকে নিয়ে আসতে গেলে দেখা যাচ্ছে আমাদের উপর প্রেশার আসতেছে, ফোন করতেছে, আমরা এগুলো করতে পারি না। তো তারাও সেভাবে বলতে পারতেছে না, পুলিশ চাইলে এমন কিছু করতে পারে না এরকম। তারা তো বলে যে তাদের জনবল সংকট আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে নিতে চাই। আজকে যারা ফেনীকে নেতৃত্ব দিবে আগামীতে, তাদের কাছে সম্মিলিত প্রশ্ন। অতীতে আমরা দেখেছি ফ্যাসিস্ট স্বৈরাচার যদি কোথাও একটা সরকারি পিয়ন দপ্তরে যদি নিয়োগ দিত, সেটাও ওয়ার্ড পর্যায়ে খবর নিত যে সে আওয়ামী লীগ করে কিনা। এখন সামনে যারা নেতৃত্বে আসবেন তাদের কাছে আমরা কমিটমেন্ট চাচ্ছি, তারাও কি এভাবে দলীয়করণ করবে কিনা। আর একটা প্রশ্ন হচ্ছে ফেনীতে মেডিকেল কলেজের ব্যাপারে তাদের পরিকল্পনা কি, সেই পরিকল্পনাগুলো আমাদেরকে স্পষ্ট করা। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর ছোট্ট একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক যে কেন্দ্র দখল এবং প্রার্থী বা যে মারামারি, সেটা তারা করবে কিনা ভবিষ্যতে। আমরা চাই সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে, আমরা যাকেই ভোট দিই সে আমাদের এটা নিশ্চিত করবে কিনা। তারা পাশাপাশি থেকে আদর্শিক প্রতিযোগিতা করবে, পেশি শক্তির লড়াই না। এই নিশ্চয়তা আমরা তাদের কাছে চাচ্ছি। অনেক ধন্যবাদ। ছোট করে যদি 5ই আগস্টের পরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভারত পালাই গেছে, এটা সত্য, কিন্তু তাদের যে কর্মী বাহিনী তারা কিন্তু পালাই নাই। তারা চট্টগ্রাম একটা আসছে ফেনীতে, ফেনীটা চলে গেছে আপনার খুলনাটা আসছে আবার ফেনীতে। এখন বিষয়টা হচ্ছে 5ই আগস্টের পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অটো চালিত রিক্সা এখন 15,000 চেয়েও বেশি আছে বর্তমানে। 5ই আগস্টের পরে এটা সৃষ্টি হয়েছে। এখন এই 15,000 অটো চালিত রিক্সার কোন ড্রাইভারের কোন ইয়ে নেই, তাদের ডাটা নেই। আরেকটা বিষয় হচ্ছে এই 15,000 অটো চালিত বল দিয়া বুঝে, মানে একদিন সে যদি রেস্ট করে তাহলে আরো 2,000 লোক সেখানে স্ট্যান্ড বাই থাকে। বুঝতে পারছেন আইন শৃঙ্খলার অবনতি কোথায় থেকে হচ্ছে। ধন্যবাদ। এই ব্যাপারে প্রশাসন একদম এবং নেতৃবৃন্দ সম্পূর্ণ ঘুমিয়ে আছে, মূলত আইন শৃঙ্খলার অবনতির ওইটাই। আমি ফেনী পৌরসভার একজন বাসিন্দা, সেই উপলক্ষে আমি বলতে চাই যে 5ই আগস্ট মহিপাল ফ্লাইওভারের নিচে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, যে আমাদের ছাত্র জনতার 7 জনকে নিহত করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই যে ফেনী 45টি ইউনিয়নের যে যতগুলি চেয়ারম্যান ছিল তাদের কাছে অস্ত্রের লাইসেন্স ছিল, প্লাস অবৈধ আরো প্লাস ছিল মিনিমাম 100-র কাছাকাছি। এই অস্ত্রগুলি এখন পর্যন্ত আমাদের প্রশাসন উদ্ধার করে নাই,
আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই যে এটা কবে নাগাদ উদ্ধার হবে, প্লাস নির্বাচনে যাতে পেশি শক্তি প্রয়োগ করতে না পারে সে ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা একটা চাচ্ছি। প্রথমত যে প্রশ্নটি সেটি হচ্ছে, আমরা আমাদের জেলা বিএনপির সদস্য সচিব জনাব আলালউদ্দিন আলাল ভাইয়ের প্রতি যে ওনারা আশ্বাস দিচ্ছেন ওনারা আমাদের এখানে এখন মেডিকেল করবেন, ক্যান্টনমেন্ট করবেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এখানে আমরা এই আসনের সংসদ সদস্য প্রার্থী যিনি বিএনপির ভাইস বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিপি জয়নাল আবেদিন, উনি বলেছেন বেগম জিয়ার পা ধরে নিয়ে আসবে। তো বেগম জিয়ার পা ধরে নিয়ে আসতে হবে কেন? 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, এটা তো ওনার বাপের দেশ, উনি এটা সবসময় বলে, বিএনপির নেতৃবৃন্দ বলে। আমরা একটু ছোট ছোট করে উত্তর শুনবো, শুনে আমরা প্রোগ্রাম শেষের দিকে আপনাদের সামনে নির্বাচন কেন্দ্রিক আপনাদের পরিকল্পনা শুনবো। আলাল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে যে কেন এগুলো করা যায় না এর আগে ফেনীতে, আর একই সাথে আরেকটা সম্পূরক প্রশ্ন আমার কাছেও অনেকে করেছেন, সেটি হচ্ছে যে ফেনীর যারা বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দ থাকেন তারা এখানকার জনপ্রিয় হন, কিন্তু তারা এলাকায় থাকেন না। তাদের মানে এখানকার মানুষের অভিযোগ, যারা ভোটার, যে আমরা একটা সমস্যা নিয়ে তাদের কাছে যেতে পারি না, মানে যারা নির্বাচিত হন তারা ঢাকা কেন্দ্রিক হয়ে যান। এই বিষয়গুলো নিয়ে কি আপনাদের কাছে কোনো উত্তর আছে কিনা? আসলে এই বিষয়টার আপনার প্রশ্নটার প্রথম উত্তর দিয়ে দিই। ঠিক সেম বিষয় নিয়ে আমরা ফেনী 2 আসনে আমরা একটা রিভিউ চাচ্ছি, যে আমরা যারা স্থায়ীভাবে ফেনী রাজনীতি করি এবং ফেনীর সমস্যা সম্পর্কে জানি এবং তৃণমূল এবং প্রান্তিক মানুষের সাথে আমাদের যাদের চলাফেরা আছে, জেলাতে আমরা যারা আছি, আমাদের মাঝ থেকে একজনকে নমিনেশন দেওয়া, এটা আমরা দলের কাছে রিভিউ চেয়েছি। ইনশাল্লাহ দল এটা মূল্যায়ন করবে বলে আমাদের মনে হচ্ছে আজকে পর্যন্ত। আর উনি যে প্রশ্নটা করলো ভাই, যে মেডিকেল কলেজ ক্যান্টনমেন্ট, এই দুইটার মানে 2001 সালের আগে এগুলার এত বড় ভলিউমের প্রয়োজনীয়তা সৃষ্টি হয় নাই। জনসংখ্যা আর ফেনীর এত বড় মানুষ, এত বিশাল মানুষ ফেনীতে বসবাস 2000 আগে করে নেয়। তো ইনশাল্লাহ ওনারা তো আমাদেরকে সরকার দল হিসেবে প্রশ্নগুলো করছেন, ইনশাল্লাহ আমরা সরকারে আসতেছি ইনশাল্লাহ। তো আমরা এই দুইটা ক্যান্টনমেন্ট এবং মেডিকেল কলেজ, এটা আমরা প্রথম মানে আমরা বলতে চাই এটা আমাদের একদম সর্বপ্রথম কাজে হবে এই দুইটা। আমরা চাই যে আমাদের ফেনীর সমস্ত জনগণ, আমরা কিছু ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছি বিগত সময়ে, মানে গত রেভলিউশন কেন্দ্রিক আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাই আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকি ফেনীর গণমানুষের দাবিগুলো নিয়ে। ইনশাল্লাহ আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই গণদাবি নিয়ে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। শাহাদত ভাই, যদি আপনি একটু সামারি ছোট করে যদি বলেন যে আপনাদের ফেনীর আসলে জনদাবিগুলো কি কি, এবং যেই দলই ক্ষমতায় আসুক তাদের আসলে কোন কোন বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত। মানে স্বাধীনতা পরবর্তী সময়েই যে আমাদের ফেনীতে যারা যখন নেতৃত্বে এসেছে, যে পরিকল্পিত উন্নয়নের ক্ষেত্রে তারা আসলে অনেকটা পিছিয়ে, যে কারণে আমাদের যে কাজের কথা একটু আগে আমাদের আলাল ভাই বলেছেন, যে আমরা আসলে 3 বার আমরা প্রধানমন্ত্রী পাওয়া সত্ত্বেও আমরা সেটাকে সেভাবে কাজে লাগাতে পারিনি। এক্ষেত্রে আমাদের স্থানীয় নেতৃবৃন্দের এক ধরনের ব্যর্থতা বা উদাসীনতা রয়েছে বলে আমরা মনে করি। কারণ এক জেলায় প্রধানমন্ত্রী থাকলে সেখানে আসলে এখন আর দাবি করার মতো মনে হয় কিছু থাকতো না, যদি আমরা 2001 সাল থেকে 6 সালের ওই সময়টাকেও আমরা কাজে লাগাতে পারতাম। যাই হোক, এরপরও আমরা একটা ক্ষেত্রে আমরা সব সময় একমত আছি যে আমাদের ফেনীর স্থানীয় কোনো স্বার্থের ক্ষেত্রে আমরা যেরকম ফেনী মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নির্মাণের জন্য আমরা সবাই একমত, ঠিক একইভাবে আমরা মেডিকেল কলেজ নির্মাণের জন্য আমরা সবাই একাত্মতা পোষণ করি। ফেনীতে পাবলিক ইউনিভার্সিটি করার জন্য সেখানেও আমরা ফেনীর সবাই ঐক্যবদ্ধ, এবং আমাদের ফেনী পৌরসভাটাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের জন্য সেটাও আমরা দাবি জানাই। এই দাবির ক্ষেত্রেও আমরা ফেনীবাসী ঐক্যবদ্ধ। আমরা চাই যে আমাদের মধ্যে যত রকম দলীয় বিভেদ থাকুক, আমাদের মধ্যে নিজেদের মধ্যে যত অন্তকলহ থাকুক, কিন্তু আমরা যখন ফেনীর স্বার্থ আমরা বিবেচনা করব, তখন আমরা দলমত নির্বিশেষে সবাই আমরা এক কাতারে দাঁড়িয়ে যাব। আমরা চাই মাস্টার প্ল্যান করে এই পৌরসভাটাকেও ভবিষ্যতে সিটি কর্পোরেশন। আপনাদের প্ল্যানটা যদি একটু বলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন সরকার এসেছে গিয়েছে, কেউ কাউকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, প্রত্যেকের গায়ে দায় আছে। 91-96 যেমন বিএনপি ক্ষমতায় ছিল, জামাতের সম্পৃক্ততা ছিল, আবার 2001-07 জামাতের এবং বিএনপির চারদলীয় জোট সরকার ছিল, এবং দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এরশাদ সাহেবও ক্ষমতায় ছিল। এখানে সব সময় গুরুত্বপূর্ণ জাদ্রে নেতা ফেনীতে ছিল,
এখানে আমি সাধারণত একটা কথা কোট করছি, আসলে কেউ ফেনীর উন্নয়নের জন্য কেউ ওইভাবে চিন্তা করে নাই। তো আপনি এই যে বিষয়গুলো আমাদের নাগরিক সুবিধার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল, সেগুলো যদি তিনারা করতেন আজকে হয়তো আমাদেরকে চিন্তা করতে হতো না। তবে 24 পরবর্তী যে গণ অভ্যুত্থান, এখন আমাদের সময় এসেছে আমরা ফেনীর শিক্ষায়, মৌলিক শিক্ষায় আমরা মান ফেরাতে চাই। আমরা ফেনী শিল্পজন হিসেবে শিল্পনগরীতে সারা বাংলাদেশে কনস্ট্রাকশনে শিল্পে দ্বিতীয় ফেনী, আমরা এটাকে একটি বিল্ডিং কোডের আওতায় এনে ফেনীকে অত্যন্ত সুন্দর একটা নগরীতে আমরা করতে চাই। এক্ষেত্রে আমরা এটাকে সিটি কর্পোরেশনের একটি দাবি উঠেছিল, সিটি কর্পোরেশন হিসেবে আমরা নিতে চাই। এবং ফেনীর পৌরসভা যখনই আপনি বৃষ্টি হয়, আধা ঘন্টার বৃষ্টিতে 1 ঘন্টার বৃষ্টিতে কিন্তু ফেনী অতল গর্ভে জমে যায়। এসএসকে রোড, ফেনী ভিতর বাজার সহ বাড়ি, নালা, ঘর বাড়ি সবকিছু ঢুকে যায়। এক্ষেত্রে আমরা ফেনী অরাজনৈতিক সংগঠন, আমরা ফেনীবাসী থেকে বিভিন্ন সময় ডিসিএসপি এবং বা পৌরসভার সাথে বসেছি। এসএসকে রোডের মধ্যে একটি পাগলিছড়া খাল আছে এবং আমাদের শহীদ মিনার থেকে একেবারে দাউদপুর ব্রিজ পর্যন্ত একটি খাল ছিল। এটাকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গ এটিকে দখল করেছে। এই দুটো জায়গাকে যদি দখল উচ্ছেদ করা যায়, এটার জন্য আমি যতটুক জানি ডিসি মহোদয় আইনশৃঙ্খলা কমিটিতে যে আলোকপাত 14 কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছে, এই 14 কোটি টাকা যদি আসে, আমাদের পাগলিছড়াটাকে আবার সংস্কার করা হবে এবং শহীদ মিনার থেকে দাউদপুর ব্রিজ পর্যন্ত সংস্কার করা হবে। দাউদপুর ব্রিজের ওখান থেকে লালপোলে একটি খাল রয়েছে, লেমুয়ার যে নদী, সে সম্পৃক্ততা রয়েছে। এই কাজটা যদি করা যায়, আল্লাহর রহমতে আমি বিশ্বাস করি ফেনীবাসী, ফেনী পৌরসভাবাসী কখনো অসুবিধাগ্রস্ত হবে না। এখানে আমি একটু যোগ করতে চাই আর কি, যে দীর্ঘ সময় স্বাধীনতা 54 বছর পরবর্তী সময়ে প্রত্যেকটি দল আজকে একজন আরেকজনকে বলছে, আসলে প্রত্যেকে এটার জন্য দায়ী, এটার জন্য জড়িত। আমি আজকে বলবো, দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাননীয় আমির পীর সাহেব শর্মা চাইছেন একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করবার জন্য। তিনি ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ করতে চান, যারা গুণগত রাজনীতি করেন, যারা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, তাদের সকলকে ঐক্যবদ্ধ করে আগামী জাতীয় নির্বাচনে এক ভোট দিতে চান। এক্ষেত্রে আমরা যদি বিরোধী দল হই, আমরা চোখে চোখ রেখে সরকার দলে যারা আসবে, সরকার দলের চোখে চোখ রেখে কথা বলবো, অনিয়ম দুর্নীতি দুঃশাসনের বাইরে এসে একটি গুণগত রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। এদেশের অর্থ এদেশে রাখবো, এদেশের টাকা বাইরে পাচার করতে দেবো না। এক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা চাইবো। ধন্যবাদ। জি, শুক্রিয়া। আমি আলালবার একটা কথা বলেই আবার জবটা ক্লিয়ার করি। আরেকবার প্রশ্ন করছেন আগে যে সবাই বিএনপির সাথে থাকতে চায়, আমি জানি না বিএনপির সাথে থাকতে আছে এরা কারা, বরং বিএনপি এক অজানা আতঙ্কের মধ্যে ভুগতেছেন। আমাদের 1 নম্বর আসনে আব্দুল সালাম ভাই এসে, তিনি কেন্দ্রীয় নেতা, তিনি এসে জামাতের প্রার্থীকে নিয়ে এটি বলছেন যে আপনারা কেন প্রার্থী দিচ্ছেন, আপনারা জনপ্রিয় দল যদি হয়ে থাকেন, আপনাদের বড় দল হয়ে থাকেন, তারপরে এটা টেনশন করার দরকার নেই, যেন ভোট দিয়ে আপনার নির্বাচিত করবে, অন্যের প্রার্থী আপনি আশঙ্কা করেন কেন? তার মানে বোঝা যাচ্ছে যে আপনি হইতে পারেন বড় দল, পুরাতন দল, কিন্তু জনপ্রিয় দল নয়। বাংলাদেশ জামাত ইসলামী 5 আগস্ট পরবর্তী সময়ে বলছি, বাংলাদেশ জামাত ইসলামী 5 আগস্ট পরে এই রাষ্ট্র পুনর্গঠনে আমাদের আমিরের জামাত, তার নেতৃত্বে একযোগে সারা বাংলার সকল জনশক্তি আমরা কাজ করে যাচ্ছি। এই 5 আগস্ট প্রতি বাংলাদেশ যাদের আত্মত্যাগের বিনিময় আমরা পেয়েছি, আমরা সমস্ত শহীদ যারা তালিকায় পেয়েছি, প্রত্যেকের আমরা পাশে দাঁড়িয়েছি। যারা আহত অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন, তাদের আমরা সেবার দায়িত্ব নিয়েছি। যারা পরিবার নিঃস্ব হয়ে গিয়েছেন, তাদেরও পরিবার দায়িত্ব, অসংখ্য রেকর্ড আমাদের আছে। এবং সবচেয়ে বড় কাজ জামাত ইসলামী করেছে যে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য আজও পর্যন্ত প্রকাশ হয়নি। জামাত ইসলামী এই 24-এর অভ্যুত্থানের শহীদ স্মারক তৈরি করেছে 12 খণ্ডে, যেটা চলমান আছে, যেটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব ছিল, আন্তর্জাতিক এটা একটা আমাদের কাছে খুব প্রশংসিত কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, লড়াই করেছি দীর্ঘ বছর ধরে, এখন আমাদের সংগ্রাম হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আমরা ফেনীর মধ্যেই থাকি, এবং আমাদের আমরা অফিস আদালতে ঘুষ বাণিজ্য যে চলে, একটা কাগজ দিতে গেলে আমার মানে যেটা আমার অধিকার, সেটা আমাকে টাকা দিতে হচ্ছে। আমরা এরকম প্রত্যেকটা অফিসকে ঘুষ বাণিজ্য থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ, দুর্নীতি মুক্ত হবে। এখানে মৌলিক যে দাবিগুলো বলা হয়েছে, এগুলোর সাথে আমার কোনো দ্বিমত। অবশ্যই ফেনীতে মেডিকেল কলেজ আরো আগে হওয়ার দরকার ছিল, সেন্টার আরো আগে হওয়ার দরকার ছিল। এখানকার নাগরিক সুবিধার জন্য এই শহরকে আধুনিক করার দরকার ছিল। তার পাশাপাশি আমার ফেনীর 3 দাগনভূঞা, সোনাগাজী, আমরা যেখানে গেছি, আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার খুবই খারাপ অবস্থা। এখানে পড়াশোনার কোনো মান সেরকম নাই। আমরা সেখানে কোনো ভালো কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ নেই। আমরা এগুলো নিয়ে কাজ করছি। বন্যা হলে, ঘূর্ণিঝড় হলে এখানে সোনাগাজী উপকূলের মানুষ খুবই আতঙ্কিত অবস্থা থাকে। আমরা মুসাফর ক্লোজার, সাহেব বাজার ঘাট, মিয়াজি ঘাট সহ যতগুলো নদী ভাঙ্গন কবলিত এলাকাগুলো আছে, সেগুলোর পুনঃসংস্কার, স্থায়ী বাঁধ নির্মাণের আমরা উদ্যোগ আমরা নেওয়ার চেষ্টা করছি। আমাদের এখানে মানে বিনোদনের ব্যবস্থা নেই। বিশেষ করে তরুণ যুবক ছাত্রদের জন্য
যাদের কর্মসংস্থানের মাধ্যমে তারা সমাজের মূল স্রোতে ভূমিকা পালন করবে। কিশোর গ্যাংয়ের দিকে যাবে না, চাঁদাবাজের দিকে যাবে না, মাদকের যাবে না। যুবকদের জন্য উপযুক্ত কর্মমুখী শিক্ষা, কর্মসংস্থান, তাদের বিনোদন এবং তাদেরকে দেশ এবং জাতির সম্পদে পরিণত করার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব। এই উদ্যোগগুলো আমাদের আছে। ফেনীবাসীর আরেকটি প্রাণের দাবি আমি একটু বলে রাখতে চাই, আমি আগেরবার বলিনি, সেটা হচ্ছে ফেনী শহরের শহীদ জহিরায়ন হল। এটি ফেনীর রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মীদের একটি স্মৃতিবাহী একটি অঙ্গন ছিল। 2006 সালে 111 সরকার সংস্কারের নামে এই হলটি ভেঙে ফেলেছিল এবং দীর্ঘ 20 বছর বারবার আশ্বাস দিয়েও এর পরবর্তী যারা প্রশাসনে ছিল, সরকারে ছিল, এই হলটি পুনর্নির্মাণ করেনি। আমি আজকে আবার ফেনীবাসীর পক্ষ থেকে এই হলটি পুনর্নির্মাণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ফেনীর সবচাইতে বড়, আমাদের হাতে সময় শেষ, ফেনীর সবচাইতে বড় সাহস এবং সবচাইতে ভালো দিক ফেনীর সম্প্রীতি। দিন শেষে বিতর্ক যাই হোক, সবাই ফেনীর দিকে তাকিয়ে থাকেন, সবাই ফেনীর উন্নতি চান। সেটা শিক্ষা, সেটা স্বাস্থ্য, সেটা বিনোদন, সেটা এখানকার লোকাল মানুষদের সামগ্রিক উন্নয়ন। সো ফেনীকে আমরা সামনের দিকে সেইভাবেই দেখতে চাই। ফেনী বাংলাদেশ যেভাবে শিক্ষার দিকে এগিয়ে, ফেনী যেভাবে দরিদ্রের সবচাইতে নিচে, ফেনীকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে এই মানুষগুলোর হাত ধরে উঠে আসুক। সামনের দিনে 26-এর নির্বাচনে এই যে যাদের কমিটমেন্ট আপনারা শুনলেন, আপনারা পাই টু পাই তাদের কাছ থেকে হিসাব করে নেবেন। আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি, আগামীকাল অন্য জেলায় দেখা হবে। সবার জন্য শুভকামনা।